সম্ভব, দ্বিতীয় হচ্ছে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে তারা। দুটো জিনিস, এই দুটো জিনিসে ঐক্যবদ্ধ হতে বোধহয় কারো কোনো দ্বিমত নেই বা থাকা উচিত নয়। যদি কারো দ্বিমত থাকে তাহলে বুঝতে হবে সেই দেশের মানুষ না, অন্য দেশ থেকে এই গ্রহ থেকে এসেছে এলিয়েনের মতো, আবার কিছুদিন পরে হয়তো চলে যাবে। অনেক ইতিহাস এই দেশে, আমরা মেজর সিনহার মতো একজন প্রতিভাবান মেজরকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হতে দেখেছি, সেটা এই মাদক সংক্রান্ত ব্যাপারে ছিল। উনি এটা রহস্য উদ্ঘাটনের জন্য সীমান্ত এলাকায়, দুর্গম পাহাড়ি এলাকায় বিচরণ করছিলেন যখন, তখন তাকে হত্যা করা হয়েছে, আরেকটি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাকে নিহত হতে হয়েছে। এবং তখন আমরা দেখেছি যে পুলিশ প্রধান যিনি এবং সেনাবাহিনী প্রধান যিনি, দুজন একত্রে গিয়েছিলেন এই হত্যাকাণ্ডের পরে সেই এলাকায়। সেখানে দেখলাম পুলিশ প্রধান তৎকালীন বেনজির, তার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং সেনাপ্রধানের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে আমার কাছে মনে হয়েছে যে ওই সময়ের যে সেনাপ্রধান আজিজ সাহেব, উনি বোধহয় এই বেনজিরের বডিগার্ড বা তার পার্সোনাল স্টাফ, এরকম মনে হয়েছে। অথচ অপরাধটা করেছিল পুলিশ এবং ভিকটিম ছিল সেনাবাহিনীর একজন প্রতিভাবান অফিসার। এই জিনিসগুলোকে আমরা যদি দেখি, এই দুই তিনটা উদাহরণ আমি প্রসঙ্গ করে দিলাম, কারণ এগুলোর মধ্যে রাজনৈতিক শক্তিটা পেছন থেকে বেশি কাজ করে। রাজনৈতিক শক্তিটা যদি সত্যিকার অর্থেই এটাকে দূরীভূত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকে, তাহলে অনেক অংশে দমন করা সম্ভব। ইসরায়েলি সেনাবাহিনীতে সাম্প্রতিককালের একটি পরিসংখ্যানে দেখা গেছে যে ইসরায়েলি সেনাবাহিনীর শতকরা 72% সেনা তারা মাদকে আসক্ত। এটা যখন ইসরায়েলি গোয়েন্দা মোসাদ রিপোর্ট করলো তাদের প্রধানমন্ত্রীর কাছে, তখন প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ের একটি বৈঠক করলেন। বৈঠক করার পরে সেখানে সিদ্ধান্ত হলো যে ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে মাদকের যে প্রভাব, এটাকে ঠেকানো ঠিক হবে না, এটাকে প্রতিরোধ করা ঠিক হবে না। কারণ এটা যদি না থাকে, তারা স্বাভাবিক মস্তিষ্কে থাকে, তাহলে ফিলিস্তিনিরা যে এই যে বাচ্চা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত হঠাৎ হঠাৎ ইসরায়েলি বাহিনীর উপর আক্রমণ করে, মিছিল করে, মিটিং করে, প্রতিরোধ করে তোলে, এটা সুস্থ স্বাভাবিক অবস্থায় কেউ গুলি করে তাদেরকে মারতে পারবে না। সুতরাং ইসরায়েলি বাহিনীকে এই মাদকের মধ্যে যারা আছে তাদেরকে থাকতে হবে। বাংলাদেশের খুব কাছে থাইল্যান্ড, ভিয়েতনাম এবং কম্বোডিয়া, এই তিনটি দেশের সীমান্ত অঞ্চলের একটি জায়গা আছে যেটাকে বলে গোল্ডেন ট্রায়াঙ্গেল। এইখানে সবচেয়ে বেশি মাদক চাষ হয়, সবচেয়ে বেশি পপি চাষ হয়, সবচেয়ে বেশি অন্যান্য মাদক যেগুলো সেগুলো চাষ হয়। এমনকি মারিজুয়ানার কথাও শোনা যায় যে তাও সেখানে কিছু কিছু চাষ হয়। এখন এইখানে অভিযান চালাতে গেলে ওই তিনটি দেশের সমন্বিত প্রচেষ্টা দরকার। সেটা হয় খুব কম, মাঝে মাঝে দু একবার হয়েছে, হয়তো কোনো এক শতাব্দীতে হয়েছে, পরবর্তীতে আর কোনো খবর নেই। আর বাকি কথাগুলো আমাদের বক্তারা বলে গেছেন যে আমাদের বাংলাদেশের যে বিশাল সীমান্ত অঞ্চল প্রতিবেশী দেশের সঙ্গে, সেখানে ফেন্সিডিলের কারখানা বহু আগে থেকেই চলেছে। এখন আবার ইয়াবার কারবার চলছে খুব জোরে সোরে। মিয়ানমারের সঙ্গে বা ভারতের সঙ্গে আমাদের যে সীমান্ত, এই সীমান্ত রক্ষার জন্যই আমি বলেছি, এই সীমান্তকে দূষণমুক্ত করার জন্য যে প্রয়াস, সেটার জন্য আমি বলেছি যে সার্বভৌমত্ব এবং মাদক, এই দুটো ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত হওয়া খুব বেশি প্রয়োজন। এবং সেই ঐক্যমতের ব্যাপারে বোধহয় কারো কোনো দ্বিমত নেই। কারণ আমরা একটা জিনিস জানি, সবাই জানি, এবং এটা স্বীকারও করবো আমরা, রুশ লেখক আন্তন চেখভ, ওনার একটা বক্তব্য আছে যেটা পৃথিবীর বহু জায়গায় বিভিন্ন সময় এটা কোট করা হয়। উনি বলেছেন যে শ্রদ্ধা, বন্ধুত্ব, ভালোবাসা, এই তিনটা জিনিস মিলেও মানুষকে অতটা ঐক্যবদ্ধ করতে পারে না যতটা ঐক্যবদ্ধ করতে পারে কোনো একটা ঘৃণা। যেমন রামিসা, যেটা এখানে উদাহরণ এসেছে, রামিসার যে নির্মম হত্যাকাণ্ড এবং সে যে পাশবিক অত্যাচারের শিকার হয়েছে, এটার ব্যাপারে কিন্তু গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে ঘৃণার কারণে। যেরকম একটা জঘন্য ঘৃণ্য কাজ কিভাবে হতে পারে। ভালোবাসা বন্ধুত্বের জায়গায় যান, সেখানে গিয়ে দেখবেন যে সারাক্ষণ আমাদেরকে গালিগালাজ করছে তরুণ এবং নতুন জন্ম নেয় একটি রাজনৈতিক দলের ছোট বন্ধুরা, সারাক্ষণ যা মন চায় বলে যাচ্ছে।
মনের সুখে মনের আনন্দে বলে যাচ্ছে। রাজনীতি করে না প্রধানমন্ত্রীর কন্যা, তাকে নিয়েও যা খুশি তাই বলছে। এখন এইটা যদি আমাদের কোনো আবেগী নেতা কর্মী বা কোনো সংবেদনশীল নেতা কর্মী এটাকে প্রতিরোধ করতে যায়, তখন বলবো যে এই সরকারি দল অত্যাচার করছে। সুতরাং সেন্সেশন কিন্তু খুব খারাপ জিনিস। এই কারণে আমি বলি সকল রাজনৈতিক বিরোধীর ঊর্ধ্বে সার্বভৌমত্ব এবং মাদক, এই দুটো বিষয়ে জাতীয় ঐক্যমত তৈরি করার জন্য অবদান রাখার অনেক সুযোগ রয়েছে। সেই ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ যদি নাও পারেন, তাদের মধ্যে মতভেদ থাকবে। গণতন্ত্রের সৌন্দর্যটাই হচ্ছে মতভেদের ব্যাপার। আর একটা বাগানে অনেক রকমের ফুল থাকে, কোনো ফুলে ঘ্রাণ নাই, কোনো ফুল দেখতে সুন্দর না, ঘ্রাণ ভালো, কোনো কোনো ফুল আছে দিক পরিবর্তন করে, সকালবেলা পূর্ব দিকে থাকে, সন্ধ্যাবেলা মধ্য দিকে থাকে, আবার বিকেলবেলা পশ্চিম দিকে চলে যায় সূর্যমুখী। অর্থাৎ সূর্যের উৎপত্তি যেখানে, সূর্য যেদিকে ঘোরে, সূর্যমুখী ঠিক সেদিকে ঘোরে। এরকম ফুল তো বাগানে আছে। সুতরাং আমরা এই সমালোচনাগুলোকে ভালোভাবেই নিতে চাই, কিন্তু সবাই ভালোভাবে নেবে এমনটা কিন্তু না। এখানে অনেকে ধারণা করেন যে ওই তরুণ বন্ধুদের মধ্যে যারা নতুন রাজনৈতিক দল করেছেন এবং কথায় কথায় অশ্রাব্য এবং নানা রকমের অঙ্গভঙ্গি, তাদের মুখের ভাষা যেমন, শারীরিক ভাষাও তেমন, সবগুলোই আপত্তিকর। সেখানেও কি আসলে কোনো মাদকাসক্তরা আছেন কিনা, এটাও বোধহয় আমার মনে হয় একটা ভেবে দেখার সময় এসেছে। না হলে দেখবেন যেটা কেউ মাদক সেবী না, বরং যারা মাদক সেবী ছিল তাদেরকেই এরা ধ্বংস করার জন্য নেমেছিল, এবং 24-এর আন্দোলনেও সেটা প্রমাণ হয়েছে। আমার আগে বক্তারা বলে গেছেন, এবং আমিও নিজে দেখেছি একেবারে পরিণত বয়সে, যেভাবে পাশের দুটো রাষ্ট্র থেকে, দুটো দেশ থেকে বাংলাদেশের জনগণকে ঘুম পাড়িয়ে রাখার জন্য, বাংলাদেশের জনগণের মধ্যে যে অদম্য উৎসাহ, উদ্দীপনা এবং বড় হওয়ার যে একটা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে, প্রতিটি মানুষের মধ্যে জাগ্রত রয়েছে, সেগুলোকে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য পাশের দুটো দেশ অত্যন্ত সক্রিয় ছিল। এবং দুটো দেশই ভিতরে ভিতরে হাতে হাত মিলিয়ে বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায় সেই জন্য বাংলাদেশের 3 দিক থেকে তারা বাংলাদেশকে মাদক দিয়ে আক্রান্ত করেছে। তারা যুদ্ধ ঘোষণা করতে পারে নাই, কিন্তু তারা মাদক দিয়ে যুদ্ধ ঘোষণা করেছে, মাদক যুদ্ধ এটা। কিন্তু আমরা তখন বুঝতে পারি নাই যে এটা মাদক দিয়ে যুদ্ধ করা যায়। আমরা যখন বুঝতে পেরেছি, তখন আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। কারণ তখন সমাজের একটা বড় অংশ মাদকাসক্ত হয়ে গেছে। মাদক যে দুর্নীতির মূল, সকল দুর্নীতির মূল মনে রাখতে হবে মাদক। সকল দুর্নীতি, হত্যা, ধর্ষণ, খুন, চুরি, চামারি, ডাকাতি, বালুচোর, জমিখোর, এই পানিখোর, যত কিছু আছে সমস্ত কিছুর সাথে কিন্তু নেশা জড়িত, এবং এই সব নেশার সাথে কিন্তু আবার পুলিশ জড়িত। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের পুলিশ বাহিনীকে যদি আমরা সত্যিকার অর্থেই এই সঠিক পথে না আনতে পারি, তাহলে এই দেশের আমাদের কিন্তু তখনই আমরা কোনো কল্যাণ, আমাদের এই জীবদ্দশা, যেটা আমাদের স্বপ্ন, আমাদের স্বপ্ন যে বাংলাদেশকে আমরা একটা উন্নত জাতির হিরণময় শিখায় আমরা উজ্জীবিত, আমরা উজ্জ্বল করে জ্বলছে বাংলাদেশ, সেটা আমরা দেখতে চাই। সেটা আমাদের কখনো পূরণ হবে না। আমরা দেখতে চাই যে আমাদের বাংলাদেশে সর্বোচ্চ এই যে উচ্চ শিখরে আমরা উঠতে পারবো, সেখানে বাংলাদেশের পতাকা পথ করে উঠবে, এবং আমরা সব জায়গায় বুক ফুলিয়ে বলতে পারবো পৃথিবীর কয়েকটি দেশের মতো আমরাও একটি দেশ যেখানে 20 কোটি মানুষ আছে কিন্তু কোনো মাদক নাই। সেই দিনের প্রত্যাশা আমরা রইলাম। এবং এটা যদি জনগণ, আপনারা যদি সম্মিলিত ভাবে, এখানে হতে পারে যে আমার 1 কোটি মানুষ, আমার 18 কোটি 20 কোটি মানুষের একটা সামান্য ভগ্নাংশ আমরা এখানে আছি, কিন্তু তারপরে যদি আমরা নিজেদেরকে মনে করি যে না, আমরা হচ্ছে অ্যাটম, আমরা হচ্ছে পারমাণবিক বোমার মতো শক্তিশালী হতে পারি আমরা, তাহলে আমাদের একজনের কণ্ঠস্বর কিন্তু লক্ষ কণ্ঠস্বরের প্রতিধ্বনি হয়ে সারা বাংলাদেশের আকাশে বাতাসে ধ্বনিত হবে। তখন মাদকাসক্ত যারা, যারা মাদকের ব্যবসা করে, যারা মাদককে আশ্রয় প্রশ্রয় দেয়, তাদের হৃদয়ে কম্পন উঠবে। তারা বুঝবে যে আমাদের এখন চলে যাওয়ার সময় হয়েছে, আর আমরা যদি না যাই তাহলে আমাদের মৃত্যু অবধারিত। সুতরাং আপনারা যারা এখানে নাগরিক সমাজ আছেন, আমিও সেই নাগরিক সমাজের একজন প্রতিনিধি হিসেবে আমি
হাত তুলে প্রতিজ্ঞা করতে চাই, আপনারা কি সবাই মাদক বিরোধী? যদি মাদক বিরোধী হয়ে থাকেন, আপনারা হাত তুলেছেন, আমি ভীষণ খুশি হয়েছি। আর মাদক বিরোধী মানে এটা কিন্তু আমাদের আসলে শপথ গ্রহণ, যে আমরা যেহেতু জানি মাদক মাদক স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি করে, ভাই বোনের মধ্যে কলহ সৃষ্টি করে, ছেলে মেয়ে বাবা ছেলের মধ্যে কলহ সৃষ্টি করে, মা ছেলের মধ্যে কলহ সৃষ্টি করে। শুধু তাই না, মৃত্যু ডেকে আনে, একটা সংসারকে তছনছ করে দেয়, একটা পরিবারকে শেষ করে দেয়। কোন কোন এলাকা এমনও আছে যেখানে আমরা প্রবেশ করতে ভয় পাই, কারণ পুরো এলাকাটাই একটা মাদকাচ্ছন্ন হয়ে আছে, যেখানে মাদক মুক্ত কোনো ব্যক্তি নাই। সেই জন্য ওই সমস্ত এলাকাগুলোকে চিহ্নিত করে এবং প্রতিটা রুটকে চিহ্নিত করে সরকার যদি পুলিশ বাহিনীকে, আমাদের বিডিআর কে শক্তিশালী করে এবং এগুলো প্রতিরোধ করার জন্য প্রত্যেকটা বর্ডারে সেরকম স্পেশাল ফোর্স বসিয়ে দেয়, তাহলে বাংলাদেশ কিন্তু একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে। একটা কথা মনে রাখবেন, এটা নিয়ে কোনো রিসার্চ হয় না, গবেষণা হয় না, গোপনীয় জিনিস। এগুলো করতে গেলে তার জীবন হুমকির মধ্যে পড়বে। বাংলাদেশ কত হাজার কোটি টাকা শুধু মাদকের জন্য প্রতি বছর হারাচ্ছে সেটা কিন্তু আমরা জানি না। আমরা এক একজন অনুমান ভিত্তিক কিছু কথা বলতে পারি, কিন্তু আমরা কোনো গবেষণা ভিত্তিক কোনো তথ্য উপস্থাপন করতে পারবো না, কারণ এটা নিয়ে গবেষণা করা একটা কঠিন ব্যাপার। এবং এখানে গবেষণা করতে গেলে কোন একটা মন্ত্রণালয়ের অধীনে থেকে সহায়তা কিন্তু সম্ভব হবে না। এখানে আন্তঃ মন্ত্রণালয় জড়িত, এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জড়িত, স্বাস্থ্য মন্ত্রণালয় জড়িত, সমাজসেবা মন্ত্রণালয় জড়িত, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জড়িত থেকে শুরু করে আমাদের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় পর্যন্ত জড়িত। কারণ মাদক শুধু আজকে বাংলাদেশের সমস্যা নয়, এটা একটা বৈশ্বিক সমস্যা। এই বৈশ্বিক সমস্যাকে সমাধান করার জন্য আবার কিছু তার চেয়েও বড় মাদক খোর, যারা সত্যিকার অর্থে মাদক খায় না, মাদক খাওয়ায় মাদকের রাজা আমেরিকার মতো দেশ, তারা কিন্তু আবার আশেপাশের দেশগুলো যেখানে অনেক বেশি মাদকের প্রচলন রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করে দেশগুলোকে নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ ওখানে যে প্রাকৃতিক সম্পদ আছে, এই প্রাকৃতিক সম্পদ নিয়ন্ত্রণ করার জন্য, লুণ্ঠন করে নিজেদের ঘরে নিয়ে আসার জন্য তারা কিন্তু ওখানে মাদকের কথা বলে সেই সমস্ত দেশে আক্রমণ চালাচ্ছে। তো এক একটা দেশকে পরাক্রমশালী দেশ যারা, তারা আক্রান্ত করে কোনো না কোনো একটা প্ল্যাটফর্ম তৈরি করে, কোনো না কোনো একটা উছিলা তৈরি করে সেই সমস্ত দেশকে আক্রান্ত করে। আমরা কখনোই কোন দেশকে সেই ধরনের কোন সুযোগ দেব না যে তারা আমাদের দিকে চোখ তুলে তাকাবে এবং বলবে এই দেশ যেহেতু এখন নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না, মাদকাসক্ত হয়ে পড়েছে অনেক মানুষ এবং ধর্ম বিরোধী কাজ করছে, যে যার ধর্ম ধর্মচ্যুত হয়ে যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা, মানুষের ভিতরে যে মানবতা বোধ বিবেক থাকার কথা ছিল, সেই মানবতা এবং বিবেক বর্জিত মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, তখন কিন্তু তারা সহজেই বাংলাদেশে ঢুকে যাবে, খুব সহজেই ঢুকে যাবে। আমাদের সবাইকে জাগ্রত থাকতে হবে, মানে অতন্ত্র প্রহরীর মতো, যে বাংলাদেশের প্রতিটা ইঞ্চি আমরা অবশ্যই রক্ষা করব এবং